গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আমরা তোমাদের ভাষা পাঠের প্রথম অধ্যায়ের অন্তর্গত ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি পড়ছিলাম এবং সেখানে ধ্বনির স্বরূপ এবং ধ্বনির যে শ্রেণীবিভাগ সেগুলি বিস্তারিতভাবে আমরা জেনে ফেলেছি, তাই তো? এরপর ভাষার ক্ষেত্রে, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনিরও যে রূপান্তর হয়, ধ্বনিরও যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন কিভাবে হয়, কেন হয়, সেগুলো আমরা জানবো। তো আগের দিন ক্লাসে ধ্বনি পরিবর্তনের কিছু কারণ বা কারণের মূল টপিক তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এবার সেগুলোর বিস্তারিতভাবে আলোচনা করব এখন। তো চলো দেখে নেওয়া যাক ধ্বনি পরিবর্তনের কারণ কি কি হতে পারে এবং ধ্বনি পরিবর্তনের যে ধারা সেগুলোও আমরা দেখে নেব। তো ধ্বনি পরিবর্তনের কারণ হিসাবে আমরা মূলত দুই রকম কারণ দেখেছিলাম। একটা হলো বাহ্যিক কারণ আর একটা অভ্যন্তরীণ কারণ, তাই তো? তো বাহ্যিক কারণের মধ্যে কি কি কারণ থাকতে পারে সেটা এখন দেখব। তো তার মধ্যে আছে প্রথমে ভৌগোলিক কারণ। হুম ভৌগোলিক কারণও ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তার কারণ আহ মানুষ নানান রকম ভৌগোলিক অঞ্চলে বসবাস করে। তো সেই ভৌগোলিক অঞ্চল ভেদে মানুষের ভাষার ধরনও আলাদা আলাদা হয়ে থাকে। মানুষের ভাষার যে ধ্বনি তারা উচ্চারণ করে, সেই ধ্বনির উচ্চারণও আলাদা আলাদা রকমের হয়ে থাকে। হুম কখনো আহ কোনো ভৌগোলিক অঞ্চলের মানুষ আহ, টান দিয়ে কথা বলে। হুম এবং সেই টানটা আবার সব রকম ভৌগোলিক অঞ্চলে একই রকম হয় না। সে নানান রকমের ভিন্ন ভিন্ন টান হয়ে থাকে। যেমন কোনো অঞ্চলের মানুষের ভাষায় মহাপ্রাণ ধ্বনির প্রাবল্য বেশি থাকে, অর্থাৎ শ্বাসবায়ু দীর্ঘ বা দীর্ঘায়িত থাকে বা শ্বাসবায়ুর পরিমাণ বেশি লাগে, সেরকম টান দিয়ে কথা বলে থাকে। হুম? আবার কোথাও বা কোনো অঞ্চলের মানুষের ভাষায় দেখা যায় অনুনাসিক ধ্বনির ব্যবহার বেশি, অর্থাৎ নাকি সুর, নাকে নাকে কথা বলে। হুম সেই স্বরটার আহ বেশি ব্যবহৃত হতে দেখা যায়। আবার কোনো অঞ্চলের মানুষের ভাষায় আহ কোনো ধ্বনির অনুপস্থিতি থাকে বা সাধারণত যেভাবে আমরা কথা বলি প্রপার বাংলা ভাষায়, সেটা যেরকম ভাবে বলি, সেখানে কোনো কোনো ভৌগোলিক অঞ্চলের মানুষের ভাষায় দেখা যায় কোনো ধ্বনি সেখানে মিসিং। হ্যাঁ সেগুলো বাদ দিয়ে তারা কথা বলছে, সংক্ষেপ করছে। সাধারণ একটা কথা বাংলা ভাষায় যেরকম বলা হয়ে থাকে, অঞ্চল ভেদে কোনো মানুষ তাদের নিজস্ব যে আঞ্চলিক ভাষা থাকে সেই অনুযায়ী কোনো একটা শব্দকে সংক্ষেপ করতে গিয়ে কোনো ধ্বনি বাদ দিয়ে ফেলে, দিয়ে ছোট করে সেই শব্দটা উচ্চারণ করে। ফলে দেখা যায় যে ভৌগোলিক অঞ্চল ভেদে মানুষের ভাষার পরিবর্তন ঘটে, মানুষের ধ্বনির উচ্চারণ এরও পরিবর্তন ঘটে। নানান রকমের হয়ে থাকে। সেজন্যই ভৌগোলিক দিকটা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। হুম, তারপর আরো কিছু কারণ দেখা যায়, যেটা হলো সামাজিক কারণ। হুম, সামাজিকতা, সেসবের জন্যও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যে কোনো অঞ্চলে দেখা যায় যে সামাজিক স্থিরতা বা অস্থিরতা ভাষার উপর প্রভাব ফেলছে। সামাজিকতার উপর বা সামাজিকতার উপর ভিত্তি করে তার ভাষার উপর প্রভাব ফেলছে, তার ধ্বনি উচ্চারণের ধরন পাল্টে যাচ্ছে। হুম দেখা যায় কোনো কোনো অঞ্চলে বা মানে জায়গা ভেদে আর কি, যে কোথাও সেখানে যুদ্ধ বিগ্রহ নয় বা সেখানে অন্য ভাষাভাষীর লোকের আগমন ঘটে না। হুম সেসব অঞ্চলে ভাষার পরিবর্তন কম থাকে বা কম হয়। তারা নির্দিষ্ট যে একটা ভাষায় কথা বলে সেই ভাষাতেই চলতে থাকে, তার কোনো পরিবর্তন হয় না। কোথায় যে যে অঞ্চলগুলোতে যুদ্ধ বিগ্রহময় অঞ্চল নয় বা যেখানে অন্য ভাষাভাষী লোকের
আগমন ঘটে না। অর্থাৎ ধরো আমরা বাংলায় কথা বলি, ধরো প্রপার বাংলায় কথা বলি আমরা, তো সেখানে বা আমাদের এই অঞ্চলটায়, আমাদের জায়গাতে অন্য ভাষাভাষী লোক এখানে আসছে না। অর্থাৎ কোনো হিন্দি ভাষী লোকজন আহ, আমাদের এখানে আসছে না। ফলে কি হয়, এখানকার মানুষদের সাথে বা এই অঞ্চলের মানুষদের সাথে সেই অন্য ভাষী লোকজনরা মিশছে না। ফলত সেই ভাষাটার কোনো পরিবর্তন হচ্ছে না। তারা নির্দিষ্ট একটা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই ক্রমাগত চলতে থাকবে। হুম? আবার দেখা যায় কোনো কোনো অঞ্চলে এর উল্টোটা হয়। অর্থাৎ সেটা যুদ্ধবিগ্রহ অঞ্চল, কিংবা সেখানে অন্য ভাষাভাষী লোকেদের আগমন বেশি ঘটে। ফলে সেখানে কি হয় না, ভাষার পরিবর্তন ঘটে। হ্যাঁ, স্বাভাবিকভাবে। তো দেখো, আমরা একটা অঞ্চলে কিছু মানুষ বাস করছে। হুম, তারা নিজেদের মতো একটা ভাষাতে কথা বলছে। এবার সেখানে বাইরে থেকে আগত কিছু অন্য ভাষী লোকজন, অন্য ভাষায় কথা বলে, তারা এসে সেই অঞ্চলে মানুষদের সঙ্গে বসবাস করছে, থাকছে, হ্যাঁ, কথোপকথন হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, ভাষা প্রভাব পড়ে। হুম আহ, ধরো, তুমি, তোমার কোনো বন্ধু আছে, সে হিন্দি ভাষী। হ্যাঁ, তো তার সঙ্গে তোমার খুব ভালো বন্ধুত্ব। হুম সারাক্ষণ তার সঙ্গে থাকো, কথাবার্তা বলো। তো কি হয়, তুমি তোমার বাংলাতে কথা বলছো, সেও তার হিন্দিতে কথা বলছে। হুম তো তার ফলে দেখবে সেই হিন্দি ভাষী বন্ধুটির কথার প্রভাব তোমার কথায় পড়বে, বা তোমার ভাষার কথার প্রভাব সেই সেই হিন্দি ভাষী বন্ধুটির ভাষার ওপর প্রভাব ফেলবে। তো এরকমটা হয়ে থাকে। তার ফলে কি হয়, যখন ওই যে একটা অঞ্চলে যখন অন্য ভাষাভাষীর লোকজনদের আগমন ঘটে, তারা মেশে, তাদের কথাবার্তা, আহ কথোপকথন চলতে থাকে, তাদের মধ্যে ভাষার লেনদেন চলতে থাকে, তার ফলে কি হয়, ভাষার পরিবর্তন হয়ে থাকে। হুম সেই জন্য বলা হচ্ছে এটা এটা বেসিক্যালি সামাজিক কারণ। হুম আচ্ছা, তারপর আরো কিছু কারণ হয়, যেটা হলো ঐতিহাসিক কারণ। যে ঐতিহাসিক কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক। তোমরা ছোট থেকেই পড়ে আসতে পারো যে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার মধ্যে একটা ধ্বনিগত পরিবর্তন ঘটতে থাকে। হ্যাঁ, যে অনেক যুগ আগে এই শব্দটা এরকম ছিল, সেটা ধীরে ধীরে সময় যত বদলাচ্ছে, দিন যত এগোচ্ছে, কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দটার, সেই ভাষাটার মধ্যে কিছু পরিবর্তন আসে। সেটা ধ্বনিগত পরিবর্তন ঘটে থাকে। হ্যাঁ, তো ইতিহাসের ধারায় ঘটে চলা এরকম পরিবর্তন আহ হয়ে থাকে। সেটা আসলে সেই সময়ের সঙ্গে সঙ্গেই ভাষাটার একটা স্বাভাবিক প্রকাশ পায়। হুম সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন হয়, ধ্বনিগত পরিবর্তন হয়। যেমন সিন্ধু, সিন্ধু শব্দটা একটা ঐতিহাসিক শব্দ, এবং তোমরা ছোটবেলায় ইতিহাসেও পড়েছো। তো এই সিন্ধু শব্দটা থেকে হিন্দু শব্দটা এসছে। তো ফলে কি হচ্ছে, এই যে এটা একটা ঐতিহাসিক শব্দ বা ঐতিহাসিক ইতিহাসের ধারায় চলে এসেছে শব্দটা, এবং সেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাষাটা রূপান্তরিত হয়ে সেটার একটা ধ্বনিগত পরিবর্তন ঘটে, সিন্ধু থেকে এটা হিন্দু শব্দ তৈরি হয়েছে। একটা ধ্বনিগত পরিবর্তন ঘটেছে। হুম, এছাড়াও এর আরো কিছু কারণ আছে, বাহ্যিক কারণ, যেগুলোর ফলে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। যেমন দেখো, ভিন্ন ভাষার প্রভাব, এটা কতকটা সেই সামাজিক কারণের মতো। হ্যাঁ, যে দুটো ভাষাভাষীর মানুষ ঘনিষ্ঠভাবে সংস্পর্শে এলে একটা ভাষার ধ্বনি অন্য ভাষায় সংক্রামিত হতে পারে। হুম যে একটা ভাষার সঙ্গে মিশে সেখান থেকে কিছু নিয়ে আর একটা ভাষার একটা নতুন ভাষা তৈরি হয়, বা একটা নতুন শব্দ তৈরি হয়। হ্যাঁ, তো উদাহরণের মাধ্যমে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, দ্রাবিড় ভাষা। হুম দ্রাবিড় ভাষা থেকে ভারতীয় আর্য ভাষায় মূর্ধন্য ধ্বনির আবির্ভাব ঘটেছে বাংলায়। হুম
তো কি হচ্ছে, এটা দেখো দুটো আলাদা ভাষাভাষী, একটা দ্রাবিড় ভাষা, একটা আর্য ভাষা। এই দুটো ভাষার ঘনিষ্ঠ সংস্পর্শে এসে দুটো ভাষায় মিলেমিশে একটা বাংলার একটা ধ্বনির আবির্ভাব হয়েছে, একটা মূর্ধন্য ধ্বনির আবির্ভাব হয়েছে। হুম। সেরকম আরবি ভাষা এবং ইংরাজি ভাষা মিলে বাংলা ভাষায় বেশ কিছু ধ্বনি আবির্ভাব হয়েছে আরো। খ, অন্ত্যেস ক, বর্গীয় জ, এই ধ্বনিগুলো যেগুলোকে ঊষ্ম ধ্বনি বলা হয়, এই ধ্বনিগুলো তৈরি হয়েছে। ফলে কি হচ্ছে না, দুটো ভাষাভাষীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসে একটা নতুন ভাষার আবির্ভাব ঘটছে। ঠিক আছে? এবং মনে রাখবে, দুটো আলাদা আলাদা ভাষার সংমিশ্রণে একটা নতুন ভাষা, একটা আলাদা ভাষা, যেটা আমাদের বাংলা ভাষার কিছু ধ্বনি তৈরি হয়ে থাকে। ঠিক আছে? তারপর আরো একটি কারণ আছে, বাহ্যিক কারণ, যেটা হলো ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাট। অর্থাৎ ব্যক্তিগত প্রভাবের কারণে এবং লিপি বিভ্রাটের কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। কিরকম? ধরো কোনো পরিবার বা কোনো ব্যক্তি বিশেষ, কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি, তার যে উচ্চারণ রীতি একরকম, সে ধরো কিছু কথা বলছে বা বা কিছু শব্দ উচ্চারণ করছে, সেটা তার উচ্চারণ রীতিটা অন্যরকম, আর সকলের থেকে অন্যরকম। এবং সেই যে শব্দটা উচ্চারণ করছে বা যে ধ্বনিটা ব্যবহার করছে, সেটার একটা বিকৃতি ঘটাচ্ছে। হুম। তো এটা বিকৃতি ঘটার ফলে কি হয়, একটা আলাদা রকম ধ্বনি উচ্চারিত হয়, আলাদা রকম একটা শব্দ তৈরি হয়ে থাকে, তাই না? অর্থাৎ যে কোনো বিশেষ শব্দ বা কোনো বিশেষ ধ্বনি ব্যবহারের বিকৃতির কারণে একটা নতুন রকমের ধ্বনির আবির্ভাব হয় বা শব্দের সৃষ্টি হয়। হুম। এটা মনে রেখো, বিকৃত ভাষার মধ্যে দিয়েই এটা এটা প্রকাশিত হয়। ঠিক আছে? যেমন দেখো, হঠাৎ, আসল শব্দ কোনটা? হঠাৎ, খ। ঠিক? দেখবে কেউ কেউ এই হঠাৎ শব্দটাকে হঠাৎ বলে উচ্চারিত করে না। কি করে? হঠাৎ, তাড়াতাড়ি বলো বা জ্ঞাত বশেই হোক আর অজ্ঞাত বশেই হোক, এই শব্দটার বিকৃতি ঘটে যায়, তাই না? যে অন্যরকম হয়ে যাচ্ছে। হঠাৎ থেকে হঠাৎ, ঠটা ট হয়ে যায়। ফলে কি হচ্ছে, ঠটা বিকৃতি হয়ে ত হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এরকম ব্যক্তিগত প্রভাবের ফলে কিংবা লিপি বিভ্রাট হচ্ছে, অর্থাৎ এই এই যে বিকৃতি হচ্ছে, অর্থাৎ লিপি বিভ্রাট হচ্ছে, ফলে এর ফলেও বা এই এই লিপি বিভ্রাটের ফলেও ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। হুম। এবং ব্যক্তিগত প্রভাব এজন্যই বলা হচ্ছে, কোনো পরিবারের মধ্যে বা কোনো বিশেষ একজন ব্যক্তির উচ্চারণ রীতি অনুযায়ী এটার আবার পরিবর্তন ঘটে থাকে। হ্যাঁ। তো ধরো একটা মানুষ বা একজন, সে একটা শব্দ বলছে, সেটা বিকৃতি হয়ে যাচ্ছে বা তার উচ্চারণ রীতি একরকম। হ্যাঁ। মানে সাধারণের থেকে একটু অন্যরকম। এবার পরিবারের আর সবাই যারা আছে, তারা সেই উচ্চারণ রীতি অনুযায়ী কথা বলছে বা সেটাকে ফলো করছে, করে তার মতো করেও কথা হচ্ছে। ফলে একটা বিকৃতি, একটা ধারাবাহিক চলতে থাকে। হুম। তো এর ফলেও যে ধ্বনি পরিবর্তন ঘটে, সেটাই এখানে দেখাচ্ছে। তারপর দেখো, আবার কি হয়, এক ভাষার শব্দ অন্য ভাষায় লিখতে গেলে সেম, মানে সমবর্ণের অভাবে কাছাকাছি উচ্চারণ নিয়ে আসা হয় এবং তার ফলেও একটা ধ্বনির বিরাট একটা পরিবর্তন ঘটে। অর্থাৎ এক ভাষার একটা শব্দ আমি লিখছি, সেটাকে আহ, অন্য একটা ভাষায় লেখার চেষ্টা করছি। এবার সব ভাষা তো একই রকম হয় না, তাই না? আমাদের বাংলা ভাষা লিখতে গেলে কি বাংলা বর্ণগুলো ব্যবহার করতে হয়, একরকম হয়। হুম, বাংলার বর্ণের চিহ্ন একরকম। ইংরেজিতে সেটা লিখতে গেলে সেটার চিহ্নগুলো অন্যরকম হয়ে যায়, সেই বর্ণ বা লেটার যেটা বলা হয়, সেটা কি, সেটা চিহ্ন আলাদা রকম হয়। তো সব ভাষা আলাদা আলাদা রকম হয়ে থাকে, তাই না? তো একটা ভাষার শব্দ যখন
অন্য ভাষাতে সেই শব্দটাই লেখার চেষ্টা করছি, তখন কি হয়, বাংলায় যে বর্ণগুলো রয়েছে ইংরেজিতে সেই একই বর্ণ নাও থাকতে পারে, এবং সেটা যখন আহ, অন্য ভাষায় যখন লেখা হচ্ছে, সেই একই রকম বর্ণ না থাকার কারণে তার একটা কাছাকাছি যাতে আসা যায়, যে একটা মোটামুটি সেই শব্দটা যাতে লেখা যায়, সেই জন্য একটা কাছাকাছি উচ্চারণ নিয়ে আসা হয়। এবং তার ফলে কি হয়, এই একই শব্দটা আর একই থাকে না, সেটা কি হয়, একটু একটু অন্যরকম হয়। তার ফলে তার ধ্বনিতে পরিবর্তন ঘটে। যেমন দেখো, কলকাতা বাংলায় লেখা হচ্ছে কলকাতা একরকম, সেটাকে আগে ক্যালকাটা লেখা হতো। এবার দেখো, এখনকার কথা বাদ দিয়ে, ব্যাকরণ তো রিসেন্ট তৈরি হয়নি, তাই না? এটা অনেক আগে থেকেই চলে আসছে, যেটা তোমাদেরকে আগের দিনও বলা হলো। তো যাই হোক, যে ক্যালকাটা বানানটা দেখো, CALCUTTA। তো বাংলা বর্ণ আর ইংরাজি এই যে লেটার গুলো, দেখো অন্য অন্য রকম হয়ে যাচ্ছে, এবং উচ্চারণটাও অন্যরকম হচ্ছে। এটা কলকাতা, আর এটা যদি উচ্চারণ করি কি হবে, ক্যালকাটা, তাই তো? তো এর ফলে কি হচ্ছে, পুরো ধ্বনির বিরাট একটা পরিবর্তন ঘটছে। দুটোর মানে একই, যে কলকাতাকেই বোঝানো হচ্ছে, ক্যালকাটা যা কলকাতা তাই, কিন্তু সেটা যখন এরকম লেখা হচ্ছে, সেক্ষেত্রে ধ্বনির একটা পরিবর্তন ঘটছে। হুম? আবার যেমন বর্ধমান, বাংলায় লিখলে বর্ধমান, বর্ধমানই উচ্চারিত হয়। সেটা যখন লেখা হয় এরকম ইংরেজিতে, কি হয়, কিছু কিছু ক্ষেত্রে, যে বারডোয়ান এরকম একটা হয় উচ্চারণ, কিন্তু ওটা বলতে বর্ধমানকেই বোঝানো হচ্ছে। কিন্তু এই যে সমবর্ণের অভাবে এই বাংলার যে বর্ণ, ইংরেজির এরকম তো একই বর্ণ নেই, নাও থাকতে পারে। তার ফলে কি হয়, কাছাকাছি আনার জন্য, যে এই বর্ধমানটা বোঝানোর জন্য, বা এই এই শব্দটা যাতে একটু একই রকম কাছাকাছি উচ্চারণ আনা যায়, সেজন্য একটা শব্দ তৈরি করা হয়েছে। এবং তার ফলে একটা বিরাট একটা গ্যাপ থেকে যাচ্ছে, একটা বর্ধমান একটা বারডোয়ান, কি হচ্ছে, একটা পরিবর্তন ঘটে যাচ্ছে উচ্চারণে। তারপরে চুঁচুড়া, চুঁচুড়াকে বাংলায় এরকম বানান হয়, এবং সেটা যখন ইংলিশে লেখা হয়, দেখো চিনসুরা টাইপের হয়। কিন্তু এটা বলতে কি, চুঁচুড়াকেই বোঝানো হচ্ছে, চুঁচুড়া, কিন্তু উচ্চারণটা দেখো চিনসুরা হয়ে যাচ্ছে। ফলে এরকম, যে এক ভাষা থেকে অন্য ভাষায় লিখতে গেলে সেই একই রকম বর্ণের অভাবে, অর্থাৎ সমবর্ণের অভাবে কাছাকাছি উচ্চারণ নিয়ে আসা হয়, এবং তার ফলে সেই ধ্বনিতে একটা বিরাট পরিবর্তন পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? তারপর, তো ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ যেগুলো আমরা জানলাম, যেমন সেরকম ধ্বনি পরিবর্তনের অভ্যন্তরীণও কারণ আছে, যার ফলে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। তো সেই অভ্যন্তরীণ কারণের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। সেটা সেই মানুষটির উপরেই ভিত্তি করে এই এই ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। হুম। তো শারীরিক কারণ বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো মানুষের বাকযন্ত্রের ত্রুটির জন্য অনেক ধ্বনি কি হয় না, ঠিকঠাক ভাবে উচ্চারিত করতে পারে না, বা উচ্চারিত হয় না। হ্যাঁ, যে বললাম, যে সেটা শুধুমাত্র সেই মানুষটির ওপরেই ডিপেন্ড করছে। হুম। যে সে কিরকম ভাবে উচ্চারিত করতে পারছে, তার শারীরিক কারণ বা তার মানসিক কারণের উপর নির্ভর করে ধ্বনিটা পরিবর্তন ঘটে। ঠিক আছে? তো শারীরিক কারণের মধ্যে যেটা বললাম, যে বাকযন্ত্রের ত্রুটির জন্য কিছু ধ্বনি আছে, বা অনেক ধ্বনি যেগুলো ঠিকঠাক ভাবে উচ্চারিত করতে পারে না। হুম। যেমন ইংরেজি ভাষী লোকজন, আহ, তারা কি হয় না, এই ত থ দ ধ এই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, কি হয়, এই তটাকে ট উচ্চারণ করে, খটাকে ঠ উচ্চারণ করে, তোমার সেটাকে ঠোমার বলে, টোমার, এরকম করে উচ্চারণ করে ওরা। আহ মূলত ইংরেজ ভাষী, তার কথাই বলছি। আহ
তারা এই ত থ দ ধ চারটি ধ্বনি যেগুলো তারা ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারে না। ঠিক আছে? আবার কখনো কখনো দেখা যায় যে ধ্বনি উচ্চারণের কষ্ট লাঘব করার জন্য সেই একটা একটা কঠিন শব্দ সেটাকে সংক্ষেপ করে দেয় বা সেটাকে সমাবেশ করে সহজ করে নেয়। হ্যাঁ, তো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন লক্ষ্মী, হ্যাঁ সেটাকে কি বলা হয়? লক্ষ্মী, তাই তো? লক্ষ্মী, সেটাকে দেখো কতগুলো বর্ণ লাগছে। ল যুক্ত অ যুক্ত ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত ম যুক্ত দীর্ঘই, তারপরে আসছে লক্ষ্মী। কিন্তু ল ক্ষয়ময় দীর্ঘই হচ্ছে। হ্যাঁ, মানে ক মূর্ধন্য ষ মিলিয়ে ক্ষীয় আর ম দীর্ঘই, দুটো সবগুলো মিলিয়ে লক্ষ্মী বা বলা যায় লক্ষ্মী, বাংলায় যেটা লক্ষ্মী হিসাবেই উচ্চারিত হয়। হুম, তো এখানে দেখো এই ধ্বনি উচ্চারণের একটা যে যে লক্ষ্মী, এই উচ্চারণ করতে কি হয় না একটু কঠিন বলে মনে হয়, তাই না? তো এই কঠিন উচ্চারণটাকে সহজ করার জন্য কি হয়, একটা ধ্বনি সমাবেশ ঘটানো হয়। তার ফলে সেই সেই কঠিন শব্দটা থেকে একটা সহজ শব্দ তৈরি করে নেওয়া হয়। হুম, তো কি হয় না দেখো কিভাবে সেটাকে কনভার্ট করা হচ্ছে কঠিন থেকে সহজে। তো কি ছিল লক্ষ্মী, এখানে দেখো ক মূর্ধন্য ষ আর ম, এই তিনটা ধ্বনি এখানে এক্সট্রা যুক্ত হচ্ছে। তো সেটাকে সহজ করার জন্য কিভাবে সমাবেশ ঘটানো হচ্ছে না, ক আর মূর্ধন্য ষ আর ম এই তিনটের মধ্যে কটাকে রাখা হচ্ছে আর মূর্ধন্য ষ আর ম এর দরুন খ নেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে? লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী যেটাকে হিন্দিতে বলা হয় সেটা বাংলায় আমরা কি বলি? লক্ষ্মী বলি। কিন্তু লক্ষ্মীর বানান কি লিখি আমরা? এই বানানটাই লেখা হয় সাধারণত। কিন্তু সেটা যেহেতু উচ্চারণটাও বড়, বানানটাও বড়, সেই হেতু সেই উচ্চারণের কষ্ট লাঘব করার জন্য সেই কঠিন শব্দ বা সেই কঠিন ধ্বনিগুলোকে বাদ দিয়ে একটা সহজ সাধ্য একটা শব্দ তৈরি করা হচ্ছে। তো আরো ছোট হয়ে গেল, তাহলে কি হলো? ল যুক্ত অ যুক্ত ক যুক্ত খ যুক্ত দীর্ঘই বা হস্যই। ঠিক আছে? তার ফলে কি উচ্চারণ হয়? লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মী থেকে লক্ষ্মী। এই যে একটা উচ্চারণের কঠিন একটা কঠিনতম একটা উচ্চারণ, সেটা থেকে একটা সহজসাধ্য শব্দ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা সেই সেই মানুষগুলি বা যারা যে বা যারা তার উপরে নির্ভর করছে। তুমি যদি লক্ষ্মী বলতে পারো তো বলো, কেউ সবাই তো সেটা বলতে পারে না, সবাই সবার মতো বলে, কেউ লক্ষ্মী বলে কেউ লক্ষ্মী বলে, সেই রকম। সেরকম আরো একটি উদাহরণ যে দেশি। হুম, দেশি শব্দটা অনেকে বলতে পারে না, তার তার বাকযন্ত্রের ত্রুটিই বলো কিংবা তার সেই শব্দটা তার কাছে কঠিন বোধ হলে, মানে যাই হোক, সে বলতে পারে না দেশিটাকে সংক্ষেপে বা সহজভাবে দিশি বলে থাকে অনেকে। হুম, তো এগুলো কি সেই মানুষগুলোর ওপর ডিপেন্ড করছে, সেই মানুষটির ওপর ডিপেন্ড করছে। সেজন্য এগুলোকে ধ্বনি পরিবর্তনের অভ্যন্তরীণ কারণের মধ্যে রাখা হচ্ছে। সেই ব্যক্তির শারীরিক কারণের ফলে ধ্বনি পরিবর্তন ঘটছে এটা ধরা হচ্ছে। ঠিক আছে? তারপর মানসিক কারণ, এটাও কি হয় না, এটাও তো অভ্যন্তরীণ কারণ, যে কোনো ব্যক্তির ওপরেই নির্ভর করে হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে দেখবে অজ্ঞাতভাবেই বিকৃতি হয়ে যায়, যে আমি চাইছি না কিন্তু মুখ ফসকে হয়ে গেল সেরকম। বা অনেকে জ্ঞাতভাবেই সেটা বিকৃতি করে। হ্যাঁ, যেমন দেখো স্টুপিড, স্টুপিডটাকে অনেকে স্টুপিড বলে দেয়। দেখো দন্তের শয় টয় হস্য পশই ড অর্থাৎ স্টুপিড, সেটাকে অজ্ঞাতভাবেই হোক বা জ্ঞাতভাবেই হোক সেটাকে স্টুপিড বলে দেয়, অর্থাৎ আগে একটা হস্যই যুক্ত করে ফেলে, স্টুপিড। হ্যাঁ, ফলে কি হচ্ছে, এই আসল শব্দটার বিকৃতি ঘটছে। হুম, তো সেটা
সেজন্য এটাকে মানসিক কারণ হিসাবে ধরা হচ্ছে, সেই ব্যক্তির ওপরেই নির্ভর করছে। সবাই বলে তা তো নয়, যে যে বলে সেই বলে। তো সেই জন্য সেই ব্যক্তির ওপরেই নির্ভর করছে এই ধ্বনি পরিবর্তনের কারণটা। ঠিক আছে? তো অভ্যন্তরীণ কারণের মধ্যে এই শারীরিক কারণ বা মানসিক কারণ বাদ দিয়ে আলাদা আরো একটি কারণ ধরা হয় ধ্বনি পরিবর্তনের কারণ হিসাবে। সেটা হলো যে অপরিচিত বা বিদেশি শব্দকে পরিচিত শব্দের মতো করে উচ্চারণ করার চেষ্টা। হুম, অর্থাৎ কোনো একটা অপরিচিত শব্দ বা বিদেশি শব্দ সেটাকে নিজের শব্দের মতো করে উচ্চারণ করার চেষ্টায় একটা ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। হ্যাঁ, যেমন দেখো, হসপিটাল। হসপিটাল এটা কি? এটা একটা ইংরেজি শব্দ, অর্থাৎ বিদেশি শব্দ, তাই তো? সেটাকে অনেকে পরিচিত শব্দের মতো করেই উচ্চারণ করার চেষ্টা করে থাকে, যে সচরাচর ব্যবহার করে থাকে, যে হসপিটাল। সেটাকে অনেকে হাসপাতাল বলে ফেলে বা হাসপাতাল বলে ফেলে, যেটাকে বাংলায় শব্দ হিসাবে থেকে গেছে যে হাসপাতাল, অর্থাৎ এই হসপিটাল থেকে হাসপাতাল শব্দটা এসছে। তার ফলে কি হচ্ছে, আসল শব্দটা কি হসপিটাল, সেখান থেকে একটা বিকৃতি ঘটে বা পরিবর্তন হয়ে হাসপাতাল হয়েছে। অর্থাৎ এটা একটা বিদেশি শব্দ বা অপরিচিত শব্দ, সেটাকে পরিচিত শব্দের মতো করে উচ্চারণ করার চেষ্টায় একটা ধ্বনির পরিবর্তন ঘটেছে। হসপিটাল, সেই হস থেকে হাস, পিটালটা হয়ে গেছে পাতাল, অর্থাৎ হাসপাতাল। এটা বেশ বিরাট আকারে ধ্বনি পরিবর্তন ঘটেছে। ঠিক আছে? এতক্ষণ আমরা ধ্বনি পরিবর্তনের কারণ জানলাম, যে কোন কোন কারণে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে, তাই তো? তো এবার আমরা জানবো ধ্বনি পরিবর্তনের ধারা, যে কিভাবে ধ্বনি পরিবর্তন হয় আসলে বাংলা ব্যাকরণে। হ্যাঁ, তো সেই ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা আছে, তার মধ্যে ৩টা শ্রেণীবিভাগ করা হয়েছে। এগুলোর মধ্যেও আরো ছোট ছোট ভাগ রয়েছে, সেগুলো তোমরা পরে জানতে পারবে। তো ধ্বনি পরিবর্তনের ধারার ৩টে ভাগ। একটা হলো ধ্বনির আগম, একটা ধ্বনির লোপ, আর একটা হলো ধ্বনির রূপান্তর ও স্থানান্তর। ঠিক আছে? প্রথমে আমরা ধ্বনির আগম কি, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ধারার প্রথম ভাগ ধ্বনির আগম, কিভাবে তাতে ধ্বনি পরিবর্তন ঘটে সেটা আমরা জানবো। তো ধ্বনির আগম, ধ্বনির আগম কি? এগুলো হলো ধ্বনি পরিবর্তনের এক একটা প্রক্রিয়া বা পদ্ধতি বলতে পারো। ঠিক আছে? তো এই ধ্বনির আগম, যেটা ৩ রকমের আবার হয়ে থাকে, যে আহ, আদি, মধ্য আর অন্ত। সে বিষয়ে পরে আসছি। তো কেন আদি, মধ্য, অন্ত এই ৩টা ভাগ আবার করা হয়েছে সেটা আগে বলি। যে ধ্বনির আগমন ঘটে একটা শব্দে বা যেটা আমরা উচ্চারণ করছি সেই শব্দের মধ্যে কোনো ধ্বনির আগমন ঘটে, ঘটলেই সেটা ধ্বনির আগম বলা হয়। এই আগম বলতে তোমরা আগমন মনে রেখো। ঠিক আছে? অর্থাৎ কোনো নতুন ধ্বনি যুক্ত হচ্ছে। ঠিক আছে? তো সেই ধ্বনির আগমন ঘটে কখন বা কোথায় কোথায়, হ্যাঁ, সেই অনুযায়ী এর শ্রেণীবিভাগ করা হচ্ছে। তো মোদ্দা কথা কি হলো, ধ্বনির আগম মানে কোনো শব্দের মধ্যে উচ্চারণের সময় নতুন কোনো ধ্বনির আগমন ঘটে। হুম, তো সেটা কখনো কখনো শব্দের আদিতে বা শুরুতে ধ্বনি যুক্ত হয়, কখনো সেই শব্দের মধ্যে নতুন ধ্বনির আগমন ঘটে বা ধ্বনিটা যুক্ত হয়, আবার কখনো কখনো সেই শব্দের শেষে সেই ধ্বনির আগমন ঘটে বা যুক্ত হয়। হুম, তো যেহেতু সেই শব্দের শুরুতে অর্থাৎ আদিতে, মধ্যে বা শেষে বা অন্তে, অন্ত মানে শেষ, আহ এই আদিতে, মধ্যে, শেষে যেহেতু নতুন ধ্বনির আগমন ঘটে বা যুক্ত হয়, সেই জন্য এই ধ্বনির আগমকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। সেই জন্য তার নাম আদি, মধ্য, অন্ত হিসাবেই রাখা হয়েছে। হুম, যে আদি স্বরাগম বা আদি ব্যঞ্জনাগম। দেখো,
ওই জন্য এখানে দুটোই দেওয়া হয়েছে, আদি স্বর আর ব্যঞ্জন দু রকমের হয়ে থাকে। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সেই অনুযায়ী এই এই পদ্ধতিগুলো বা প্রক্রিয়াগুলো, ঠিক আছে? মানে স্বরধ্বনির ক্ষেত্রেও যেরকম ধ্বনি যুক্ত হতে পারে, ব্যঞ্জন ধ্বনি বা সেই শব্দের সঙ্গেও সে ব্যঞ্জন ধ্বনিও যুক্ত হতে পারে। সেই জন্য দু রকম ভাবেই বলা হচ্ছে যে আদি স্বরাগম আবার আদি ব্যঞ্জনাগম, ঠিক আছে? আগমটা যুক্ত থাকছে। মধ্য স্বরাগম বা মধ্য ব্যঞ্জনাগম, অন্তঃস্বরাগম বা অন্ত ব্যঞ্জনাগম, এইভাবেই তিন রকম ভাবে ধ্বনির আগমকে শ্রেণী বিভাগ করা হয়েছে। হুম তো প্রথমে শব্দের মধ্যে স্বরধ্বনি যুক্ত হচ্ছে কিভাবে, বা স্বরধ্বনি যুক্ত হয়ে মানে ধ্বনির আগম হচ্ছে কিভাবে সেটা আমরা দেখব, বা স্বরধ্বনির উপর ভিত্তি করে ধ্বনির আগমের যে তিনটে ভাগ, অর্থাৎ আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম, সেটা আমরা দেখব। হুম তো আদি স্বরাগম কাকে বলে? সেটা কোনো একটা শব্দ উচ্চারণের সময় সেই শব্দের উচ্চারণের সুবিধের জন্য, বা বলা যায় শব্দের আদিতে কোনো শব্দ মানে শব্দের শুরুতে একটা নতুন শব্দ যখন যুক্ত হয় সেইটাকে বলা হবে আদি স্বরাগম। তোমাদেরকে বলা হলো যে আদি মানে শুরু, মধ্য মানে মাঝে, অন্ত মানে শেষে। তো একই ব্যাপার, যে শব্দের আদিতে সংযুক্ত থাকলে তার আগে উচ্চারণ প্রস্তুতি রূপে সেই স্বরধ্বনির অর্থাৎ একটা অন্য স্বরধ্বনির যুক্ত হয়, আগমন ঘটে। হুম এটার দু রকম হয়ে থাকে। কি কি? একটা উচ্চারণের সুবিধের জন্য স্বরধ্বনি যুক্ত হতে পারে, আবার শব্দের আদিতে বা শুরুর দিকে কোনো সংযুক্ত থাকলে তার আগে উচ্চারণ প্রস্তুতি রূপে স্বরধ্বনিটা যুক্ত হয়ে থাকে। তো যেহেতু এটার বা সেই ধ্বনিটা শব্দের আদিতে যুক্ত হয়, তাই জন্য এটাকে বলা হয়ে থাকে আদি স্বরাগম। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ দেখো, স্কুল। হ্যাঁ, স্কুলটা কি হচ্ছে? এটা একটা সংযুক্ত থাকছে, দন্তের শয় কয় হর্ষ, শব্দের শুরুতেই সংযুক্ত থাকছে, তাই তো? তো স্কুল কি হচ্ছে? এটাকে উচ্চারণের সুবিধের জন্য বলতে পারো, কিংবা এই শব্দটার উচ্চারণ প্রস্তুতি রূপে বলতে পারো একটা আলাদা স্বরধ্বনির আগমন ঘটছে। কি হচ্ছে? স্কুল থেকে স্কুল হয়ে যাচ্ছে, শুরুতে একটা হর্ষই যুক্ত করা হচ্ছে। হর্ষইটা কি? স্বরধ্বনি। হ্যাঁ, তো একটা স্বরধ্বনি যুক্ত করে স্কুল থেকে হয়ে গেল স্কুল। সব মানুষের বাকযন্ত্র সমানভাবে কাজ করে না, কেউ বলতে পারে, সঠিকভাবে উচ্চারণ করতে পারে, কেউ করতে পারে না। তো সেই সব মানুষদের উচ্চারণের সুবিধের জন্য, কিংবা ওই যে বললাম যে শব্দের শুরুতে সংযুক্ত থাকে, ওই শব্দটা দেখো শুরুতে দেখো একটা সংযুক্ত রয়েছে, সেই জন্য সেটার উচ্চারণের প্রস্তুতি রূপে এই স্বরধ্বনিটা এখানে যুক্ত করা হচ্ছে, বা একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। হ্যাঁ, ফলে এটা কি হয়ে যাচ্ছে? আদি স্বরাগম। হুম তো দেখো, এই যে এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে, স্কুলটাকে ভাঙলে কি কিরকম পাবো? দন্তের স যুক্ত ক যুক্ত হর্ষ যুক্ত ল। এই দন্তের স আর ক, এটা কি? এটা যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত ব্যঞ্জন। সেটাকে সহজসাধ্য করার জন্য, উচ্চারণ সুবিধের জন্য, বা উচ্চারণের প্রস্তুতি রূপে কি হচ্ছে? একটা স্বরের আগমন ঘটাচ্ছে, হর্ষই যুক্ত হয়েছে, হয়ে এটা আদি স্বরাগম হয়ে গেল। সেই রকম এর আরো কিছু উদাহরণ আছে, যেমন স্পর্ধা, শুরুতেই সংযুক্ত ব্যঞ্জন। তো কি হয়? এই শব্দটাকে উচ্চারণ করার মানে সুবিধার্থেই বলো, কিংবা উচ্চারণের প্রস্তুতি রূপেই বলো, কি হয়ে থাকে? স্পর্ধাটাকে অনেক সময় আস্পর্ধা হিসাবে উচ্চারিত হয়। এখানে আ বলে এই এই স্বরধ্বনিটার আগমন ঘটেছে, অর্থাৎ এখানে আদি স্বরাগম হয়েছে। আরো যেমন স্কেল, স্কেলটাও দেখো শুরুতে সংযুক্ত ব্যঞ্জন, সেটাকে উচ্চারণের সুবিধার জন্য, কিংবা ওই
উচ্চারণের প্রস্তুতি রূপে শুরুতে দেখো সংযুক্ত ব্যঞ্জনের আগে এ বলে এই স্বরধ্বনিটা যুক্ত হয়েছে, ফলত স্কেল থেকে এস্কেল হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আদি স্বরগম ঘটে থাকে। স্টেশন, স্টেশন এটারও শুরুতে সংযুক্ত ব্যঞ্জন, সেটা কি হচ্ছে, স্টেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ শুরুতে একটা বা আদিতে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে বা একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে হর্ষই, অর্থাৎ হয়ে গেল স্টেশন থেকে স্টেশন। বুঝতে পেরেছ? তারপর আসছে মধ্য স্বরাগম। কি বলেছিলাম, মধ্য মানে মাঝে, মাঝে যুক্ত হবে। অর্থাৎ এটাও একই রকম ভাবে উচ্চারণের সুবিধের জন্যই করে থাকে বেশিরভাগ মানুষজন। তো কি হয়, সেই যুক্ত ব্যঞ্জন, আর মনে রাখবে সবসময় এই যে স্বরাগম গুলো হয়ে থাকে বা ব্যঞ্জনাগম যেগুলো হয়ে থাকে সেগুলো সংযুক্ত ব্যঞ্জনের জায়গাতেই হয়। যেখানে সংযুক্ত ব্যঞ্জন থাকে সেখানেই নতুন বা অন্য স্বরের আগমন ঘটে বা অন্য ব্যঞ্জনের আগমন ঘটে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, কি হচ্ছে, মধ্য স্বরাগমের ক্ষেত্রেও যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বা উচ্চারণের সেই কষ্টটা লাঘব করার জন্য, যে একটা কঠিন শব্দটাকে সহজভাবে উচ্চারণ করার জন্য কি হয়, যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝে বা মধ্যে একটা স্বরধ্বনির আগমন ঘটানো হয়। তার ফলে যে শব্দটা তৈরি হয় সেটা কি হয়, মধ্য স্বরাগম। যেমন দেখো রত্ন, হুম, রত্ন থেকে রতন বা রতন এরকমও বলে থাকে অনেকে। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, এটা উচ্চারণের সুবিধার্থে কিংবা এই এই যুক্ত ব্যঞ্জনের যে উচ্চারণ রত্ন, সেটাকে রতন, কি হয়, এটা যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করতে একটা কষ্ট লাগে, সেটাকে সহজভাবে বলার জন্য বা সেই কষ্টটাকে লাঘব করার জন্য সেই যুক্ত ব্যঞ্জনওয়ালা যে শব্দটা, সেটার মাঝে একটা নতুন স্বরধ্বনির আগমন ঘটানো হচ্ছে, হয়ে সেই শব্দটাকে, কঠিন শব্দটাকে সহজবোধ্য করে তোলা হচ্ছে। দেখো রত্ন, রত্ন শব্দটাকে ভাঙলে কি আসবে, যে র যুক্ত ত যুক্ত দন্তান্ন যুক্ত অ, রত্ন। দেখো এগুলো সব হসন্ত রয়েছে। রত্ন কি হয়, এই ত আর দন্তান্ন এটা কি আছে, সংযুক্ত রয়েছে। অর্থাৎ এই ত আর ন এটা কি হচ্ছে, এটা একটা সংযুক্ত ব্যঞ্জন, ঠিক? তো এখানেই একটা নতুন স্বরের আগমন ঘটানো হচ্ছে। কিরকম, তো এই রত্ন থেকে রতন, র হসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত অ, রত ন যুক্ত অ, ন, রতন। তো কি হচ্ছে, ত আর ন এই যে এটা যে যুক্ত ছিল তার মাঝে দেখো এই অ স্বরধ্বনিটা যুক্ত করা হয়েছে। তার ফলে কি হলো, আহ সে কঠিন যুক্ত ব্যঞ্জনওয়ালা যে শব্দটা সহজবোধ্য হয়ে গেল। ফলে কি হচ্ছে, এটা মধ্য স্বরাগম হচ্ছে। বুঝতে পেরেছ? তো সেরকম আরো কয়েকটি উদাহরণ হলো ভক্তি। যেমন ভক্তি এই শব্দটাকে সেরকম উচ্চারণের সুবিধার্থে কিংবা ওই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের কষ্টটা লাঘব করার জন্য সেরকম এটা স্বরের আগমন ঘটানো হচ্ছে মধ্যে। তো দেখো ভক্তি কি হচ্ছে, ভকতি। ভক্তি কি হয়, ভ যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত হর্ষই, ভক্তি। কি হয়, ক আর ত পাশাপাশি থাকে, কয় তয় হচ্ছে। তো সেই কয় তয় সেটা কি, সংযুক্ত ব্যঞ্জন, সেটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। তার মাঝখানে ক আর তয়ের মাঝখানে একটা অস্বরধ্বনির আগমন ঘটছে। হ্যাঁ, ফলে কি হচ্ছে, এটাকে কি বলবে, এই স্বরাগমটাকে কি বলবে, মধ্য স্বরাগম। কারণ মধ্যে বা মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটছে, তাই এই স্বরাগমকে বলা হবে মধ্য স্বরাগম। তাহলে ভক্তি ছিল ভকতি হয়ে গেল, ভক কর পরে একটা অ আসছে। ঠিক আছে? যেমন গ্লাস, গ্লাসটাকে কি হয়, গেলাস বলে অনেকে, গেলাস। তো এই গ আর ল দেখো এখানে একটা এ যুক্ত হচ্ছে, যে গ্লাস। বুঝতে পেরেছো?
তো এটা গেল মধ্য স্বরাগম। এরপর আসছে অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শেষ, অর্থাৎ শেষে যুক্ত হবে। তো শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের পর কোনো স্বরধ্বনির আগমন ঘটানো হয়। তো যেমন আগে উদাহরণটা দেখো, বেঞ্চ শব্দটা কি ছিল? বেঞ্চ। সেখানে শব্দের শেষে এই যুক্ত ব্যঞ্জন যেটা আছে সেটার পরে একটা স্বরধ্বনি যুক্ত করা হয়। হুম তো যেহেতু শেষে যুক্ত করা হয় তাই এই স্বরাগমটা হবে অন্তঃস্বরাগম। এখানে কি যুক্ত করা হচ্ছে? বেঞ্চ ছিল, সেটা বেঞ্চি হয়ে যাচ্ছে। বেঞ্চ কি ছিল দেখো, ভাঙলে কি হবে? ব যুক্ত এ যুক্ত ইয় যুক্ত চ, বেঞ্চ। এই ইয় আর চ এটা কি ছিল? যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত ব্যঞ্জন। সেটাকে শেষে দেখো একটা হস্যই অর্থাৎ স্বরধ্বনি যুক্ত করা হচ্ছে বা স্বরধ্বনির আগমন হচ্ছে। তাহলে কি ছিল? বেঞ্চ, সেটা বেঞ্চি হয়ে গেল। শেষে যুক্ত হলো, যেহেতু শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের পর স্বরধ্বনির আগমন ঘটে বা স্বরধ্বনি যুক্ত করা হয়, তাই এই ধরনের শব্দগুলোকে অন্তঃস্বরাগম বলা হবে বা এরকম স্বরাগমকে অন্তঃস্বরাগম বলা হবে। ঠিক আছে? তো এরকম আরো কিছু উদাহরণ থেকে যায়, যেমন ইঞ্চ। হুম ইঞ্চটাকে কি হচ্ছে? ইঞ্চি বলা হচ্ছে। ইঞ্চ, ইঞ্চি, এখানেও শেষে একটা হস্যই যুক্ত করা হচ্ছে, অর্থাৎ একটা এই যুক্ত ব্যঞ্জনের পর একটা স্বরধ্বনির আগমন ঘটছে। আরো যেমন কিস্ত। কিস্তটাকে কি হবে? যখন অন্তঃস্বরাগম যুক্ত করা হবে হয়ে যাবে কিস্তি। কিস্তের সঙ্গে একটা হস্যই যুক্ত করা হচ্ছে শেষে, যুক্ত ব্যঞ্জনের শেষে, ফলে কিস্ত থেকে কিস্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এছাড়াও কখনো একক ব্যঞ্জনের পরেও অন্তঃস্বরাগম ঘটে থাকে বা বসে থাকে। যেমন দেখো দিশ। দিশ, সেটা শেষে কি হচ্ছে? দিশা হয়ে যাচ্ছে। যে একটা একক ব্যঞ্জন, এটা সংযুক্ত ব্যঞ্জন নয়, এখানে সংযুক্ত ব্যঞ্জন নেই, তবুও সেই একক ব্যঞ্জন একটা, তারপরেও অন্তঃস্বরাগম ঘটে থাকে বা তারপরেও স্বরধ্বনি যুক্ত হয়ে থাকে। তাহলে কি হচ্ছে দেখো, দিশ, দ যুক্ত হস্যই যুক্ত তালব্য শ, দিশ। সেটাকে সেটা থেকে দিশা হচ্ছে, অর্থাৎ দ যুক্ত হস্যই যুক্ত তালব্য শ যুক্ত আ, আ স্বরধ্বনি এখানে যুক্ত করা হচ্ছে বা আগমন ঘটছে। তো এর ফলে এটাকে অন্তঃস্বরাগম বলবো। তো মনে রাখবে এই অন্তঃস্বরাগম দু রকমের হয়ে থাকে। একটা যুক্ত ব্যঞ্জনের পরেও স্বরধ্বনির আগমন ঘটে থাকে, আবার একক ব্যঞ্জনের পরেও অন্তঃস্বরাগম ঘটে থাকে বা অন্য স্বরধ্বনির আগমন ঘটে থাকে। কেমন? আজকে এটুকুই। তো আজকে আমরা কি পড়লাম বা কি শিখলাম? না, ধ্বনি পরিবর্তনের কারণ, অর্থাৎ কোন কোন কারণে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। দ্বিতীয়ত, ধ্বনি পরিবর্তনের ধারা, অর্থাৎ ধ্বনি যে পরিবর্তন হয় সেটার প্রক্রিয়া বা পদ্ধতি বা বলা যায় সূত্র, সেগুলোর যে ভাষাবিজ্ঞানীরা যে তিনটি ভাগ করেছেন বা তিনটি ভাগে বিভক্ত করেছেন, সেই নামগুলো বা সেই ধারাগুলো আমরা জানলাম। এবং প্রথম শ্রেণী বিভাগের যে ধ্বনির আগম, সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানলাম, তাই তো? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার এই অধ্যায়ের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।